কোচবিহারের এই তুফানগঞ্জে স্কুলে যেতে গেলে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে, কিন্তু আরেকটা রাস্তা আছে। রায়ডাক নদী দিয়ে যদি যাওয়া যায় তাহলে 1 কিলোমিটারের বেশি পথ নয়, কিন্তু নদী দিয়ে যাবেন কি করে? একটা সাঁকো ছিল, সেটা তো গেছে ভেঙে। পড়ুয়া নেই, পড়ুয়ারা কোমর জল ঠেলেই যাচ্ছে স্কুলে পড়তে, ফিরছেও এভাবেই। সহজ রাস্তা থাকতে কে ঘুরপথে 5 কিলোমিটার ঘুরে তারপরে স্কুলে যাবে বলুন? স্বাভাবিকভাবেই সহজ রাস্তাই বেছে নেওয়া হয়েছে। আর এই রাস্তা আজকে নয়, এখানে বাঁশের সাঁকো ছিল একটা, কিন্তু সেই সাঁকোটা গেছে ভেঙে। নতুন করে কোনো সাঁকো বা কোনো যদি সেতু করে দেওয়া যেত তাহলে অন্তত পড়ুয়াদের এই কোমর জলে যেতে হতো না। এতটা রাস্তা এই কোমর জলে তারা জলের মধ্যে দিয়ে স্কুলে যাচ্ছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এটা তো একটা বাস্তব সমস্যা। রোজ 150 জন প্রায় পড়ুয়া এই জলের মধ্যে দিয়ে স্কুলে যায়। তো এখানে তো একটা সাঁকো ছিল আগে, নতুন করে কোনো পারাপারের ব্যবস্থা করা যায় না? হ্যাঁ অতনু, দেখো এই যে এই এলাকায় রায়ডাক নদীর ওপর একটা বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকো দিয়েই এই বেগারখাতা গ্রামের প্রায় 150 পড়ুয়া বিভিন্ন স্কুলে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যেত। কিন্তু পরবর্তীতে সেই বাঁশের সাঁকোটা জলের তলে ভেঙে যায় এবং নৌকা চলাচল করতো, সেই নৌকাটাও বছর 2-1 ধরে বন্ধ রয়েছে। ফলে শুখা মরশুমে তো নদী শুকিয়ে থাকে, সহজেই নদী যাতায়াত করা যায়, কিন্তু যখন বর্ষার মরশুম হয় তখন জল ভরে যায়, তাই জলের উপর দিয়ে যাতায়াত করতে হয় অথবা 5 কিলোমিটার ঘুরে যেতে হয়। দীর্ঘদিন ধরে প্রাণ হাতে নিয়ে এইভাবেই ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হচ্ছে স্কুলে, তাই তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটু সেতুর দাবিতে সরব হয়েছেন, যদিও গোটা বিষয়টি নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অতনু, ধন্যবাদ। আমাদের খুব অসুবিধা হয়, আমরা রোজ এইভাবেই যাই, জল দিয়ে স্কুলে যাই, টিউশনে যাই, রাত্রিবেলা টিউশনে যেতে হয়, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, টিউশন যাওয়া বন্ধ হয়ে যায়, আমাদের ওই দিক দিয়ে ঘুরে গেলে 50 টাকা করে লাগে। এখন তো জল কম, তাহলে এখন তো এই নদী দিয়ে পার হচ্ছে, যখন জল বেশি হবে তখন কি করবে? তখন স্কুল যাওয়া কদিন বন্ধ থাকবে, টিউশন বন্ধ থাকবে। আমরা প্রতিদিনই নদী পাড়ে স্কুলে যাই, আমাদের শার্ট প্যান্ট ব্যাগ সব ভিজে যায়, আমাদের বইও ভিজে যায়, অনেকদিন আমাদের ঘুরে বাড়ি চলে যেতে হয়। আর ওদিক দিয়ে একটা রাস্তা আছে 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়, ওদিক দিয়ে যেতে আমাদের অনেক খরচ হয়। এর জন্য আমরা আবেদন করছি যে আমাদের একটা অতি শীঘ্র একটা ব্রিজ হোক। বাচ্চাদের কি করবে? বাড়িতে বসে রাখার তো সম্ভব না, স্কুল তো পাঠাইতেই হবে, তারা তো পড়াশোনা থেকে বঞ্চিত হতে পারে না। না, দুর্ঘটনা তো হয়েই থাকে। কোন জায়গায় কিভাবে জল আছে আমরা নিজেরাই ভাবতে পারি না। কখনো ডুবে যাচ্ছে বাচ্চা, আবার তাকে তোলা হচ্ছে, যেহেতু আমরা ওদের পাশে থাকি সেহেতু হয়তো ওদের বাঁচাইতে পারতেছি, কিন্তু আমরা যদি ওদের পাশে না থাকি হয়তো সে বাচ্চা মারাই যাবে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, সবাইকে মনে করেন গাড়ি করে পার করে দেওয়া লাগে, না খুলে করে পার করে দেওয়া লাগে, খুব অসুবিধা। মেলা চিন্তা হয়, কখন কোন দুর্ঘটনা হয়ে যায় ওটা বলা মুশকিল, খুব চিন্তা হয়। আমরা যা দাবি জানাচ্ছি একটা ব্রিজ হোক, বাচ্চাদের সুবিধা হবে। মেচকোকা, বেগারখাতা এইসব জায়গা থেকে যেসব ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে আসে তারা নদী পার করেই আসছে। নদী পেরিয়ে আসা মানেই একটা রিস্কি ব্যাপার থাকে, যখন তখন ছেলে মেয়েদের একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আর বইপত্র ভিজে যাচ্ছে। আমি এটাও শুনেছি গার্জিয়ানরা কোলে করে নিয়ে এসে নদী পার করছে। এটা প্রশাসনিক লেভেলে এটা দেখা উচিত। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনিক স্তরে আমি জানাবো, ভবিষ্যতে যাতে ওখানে একটা সাঁকো বা ভবিষ্যতে যাতে ওর পারাপারের কোনো ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের পাশে বস্টারি গ্রাম। তো এই বস্টারি গ্রামে আছে অনেক কিছুই, এমন একটা কিছু নেই যার জন্য এই গ্রাম পড়ে যায় সমস্যায়। বলুন তো কেউ নেই? আসলে রাজ্য সড়ক থেকে গ্রামে ঢোকার যে আসল রাস্তা, সেই রাস্তাটাই নেই। আসলে একটা ব্রিজ করে কালভার্ট করে রাস্তাটা করা হয়েছিল, রাস্তাটা নেই। আর নেই বলেই যখন আগুন লাগলো খড়ের গাদায়, দমকল ঢুকতে পারলো না। বড় আগুন লাগলে কি হতো, এখন থেকে চিন্তায় পড়েছেন বস্টারি গ্রামের মানুষ। আলিপুরদুয়ারের একটি গ্রামে খড়ের গাদায় আগুন, কিন্তু দমকল দাঁড়িয়ে রয়েছে দূরে, গ্রামে ঢুকতে পারেনি, কারণ গ্রামে ঢোকার কালভার্ট ভাঙা। ক্ষেতের মধ্যে দিয়ে আমরা বহু কষ্টে গাড়িটাকে ওই অব্দি নিয়ে এসেছি। সেখানটা আমাদের জলের গাড়ি ওইখান থেকে আর আগাতে পারলো না, কারণ কি ওখানটায় আমার গাড়িটাই বসে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সমস্ত স্টাফরা আমাদের ওই পাম্প আমরা হাতে করে নিয়ে এসে ঘাড়ে করে নিয়ে এসে কাজ করছি। খড়ের দালায় আগুন লাগিয়ে ফায়ার ব্রিগেড আসাও খুব মুশকিল, কারণ রাস্তাঘাট খারাপ,
হ্যাঁ, একটা কালভার্ট আছে, কালভার্টটা বন্যার মধ্যে ড্যামেজ হয়ে গেছে। আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের কাছে তপসি খাতা, এখানেই বস্টারি গ্রাম। মেন রোড থেকে এই গ্রামে ঢোকার শর্টকাট হচ্ছে খালের উপরের এই কালভার্ট। স্থানীয়দের দাবি এই গুরুত্বপূর্ণ কালভার্টটি 1.5 বছর ধরে ভাঙা। যাতায়াতের জন্য বছর খানেক আগে তারা ভাঙা কালভার্টের পাশে বাঁশের সাঁকো তৈরি করেছেন, সেটাই এখন বড় ভরসা। কিন্তু এই সাঁকো দিয়ে তো আর দমকলের গাড়ি ঢুকবে না। অঞ্চলে দরখাস্তও দিছি প্রধান সাহেবকে, আমার এই ব্রিজটার আর মেরামত হচ্ছে না, আগুন লাগছে, বরং ফায়ার ব্রিগেড যাইতে পারতেছে না, একটা পুলিশের গাড়ি ঢুকতে পারতেছে না। অলরেডি আমাদের টেন্ডার প্রক্রিয়া আছে, ওই রাস্তাটা সহ এর মধ্যেই হয়তো কাজটা টেন্ডার আমাদের নোটিশ হয়তো হয়ে যাবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। সরকারি গাছ, যে গাছ নিয়ে সমস্যা, সরকারি গাছ, সেই গাছ কাটা নিয়ে তুমুল হইহট্টগোল। দেখবেন একবার কি কীর্তি হয়েছে। নিয়ম মেনে গাছ কাটা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছিল, এবং শুধু তাই নয়, গাছের গুড়ি পাচারের অভিযোগ হয়েছিল। দেগঙ্গায় গাছ কাটা নিয়ে কি কীর্তি দেখুন। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, পঞ্চায়েত সদস্য অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, আবার পঞ্চায়েত উপপ্রধান তিনি সরব হচ্ছেন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মানে নিজেদের মধ্যে কোথাও একটা সমস্যা হচ্ছে, তালমিলের সমস্যা হচ্ছে, নাকি একদল বিশ্বাস করছে, ভাবতেই পারছে না যে আর একদল গাছ বেচে টাকা খেয়ে নিচ্ছে। একদম দেখো, দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের এখানে পাথরঘাটা থেকে হরিণখোলা বলে একটি রাস্তা রয়েছে, সেখানে প্রচুর সরকারি গাছ রয়েছে। কিন্তু সেই সরকারি গাছ বেশ কয়েক বছর ধরে প্রায় 15 থেকে 20টি বড় বড় গাছ, কয়েক লক্ষ টাকা যার বাজার মূল্য, সেই গাছ শুকিয়ে গেছে এবং সেই গাছ বিক্রি করার জন্য বিভিন্ন টেন্ডার করার জন্য বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, কিন্তু দপ্তর থেকে তেমন কোনো পারমিশন দেননি। সেই জন্য পঞ্চায়েত এবং বিডিওকে জানিয়ে তারা সেই গাছ, তার মধ্যে 2টি গাছ সেই কেটে বিক্রি করছেন। এখানেই পঞ্চায়েত আর এক পঞ্চায়েত সদস্য, তার দাবি সবটাই রাতের অন্ধকারে এই গাছ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা বিক্রি করে পঞ্চায়েতের অন্য সদস্য এবং পঞ্চায়েত প্রধান সেই টাকা আত্মসাৎ করছেন, এবং তা নিয়ে তিনি একাধিক দপ্তরে অভিযোগ করেছেন। কিন্তু যখন ওই অভিযোগ, আজকেও যখন গাছ কাটছিল তখন সেই পঞ্চায়েত সদস্য সেখানে যান, এবং তখন গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এই গাছ প্রতিনিয়ত হুড়মুড় করে ভেঙে পড়ছেন, বেশ কয়েকজন আহত হচ্ছে, ফলে তারাও চাইছেন গাছগুলো কাটা হোক। কিন্তু এখানে এক পঞ্চায়েত সদস্য চাইছে পুরোটাই পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান বা কয়েকজন সদস্য এটা বিক্রি করে তারা টাকা নিয়ে খেয়ে নিয়েছেন। অন্যদিকে তাদের অভিযোগ যে এই পঞ্চায়েত সদস্য তিনি ভাগ চেয়েছিলেন, অর্থাৎ তিনিও একটা টাকার অঙ্ক চেয়েছিলেন, সেটা দেওয়া হয়নি। তার জন্যই তিনি হয়তো রাগম্বিত হয়ে এই গ্রামে গিয়ে সেখানে গাছ আটকে দিয়েছিলেন, এবং তখনই গ্রামবাসীরা আটকে দেয়, তর্ক বিতর্ক এবং ধাক্কি দিয়ে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেন। ফলে জানিয়ে শুধুমাত্র গাছ নিয়ে, সরকারি গাছ কাটা নিয়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে একেবারে দুই দল, অর্থাৎ শাসক দলের একটা অংশ আর একটা অংশের উপরে তারা কিন্তু বলছেন যে টাকার বিনিময়ে এইসব ধরনের করছেন, ফলে এলাকার চাপা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। দুপক্ষ কি বলছে? আমাদের রায়পুরের যে মেম্বার আছে তার স্বামী এবং আরো কয়েকজন, তাদের অর্থের দাবি, গাছ কাটছে অর্থের দাবি, ওদের এ হচ্ছে যে জীবিত গাছ কাটছে, তাতে ওখানকার লোকজন রাগান্বিত হয়ে তাদের তাড়া করে। গাছগুলো এমন ভাবে শুকিয়ে আছে যে ওর ভিতরে যদি জল বা একটু জল পড়ে বা ঝড় যদি হয়, যখন তখন গাছে, রাস্তা দিয়ে সবসময় আমাদের কাছে পিডব্লিউ রাস্তা, এই রাস্তাতে শয়ে শয়ে লোক চলে সবসময়। তার জন্য আমরা পঞ্চায়েত থেকে লিখিত বা বিডিও অফিসে সবার জানাই, আর গ্রামের লোক সবসময় আমার জানায় যে গাছগুলো কাটা হোক, নাহলে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে।